এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তিতলি, এখানে কি করছিস? পরীর কাছে যা, তোর ছোট মাকে আমি গোসলে পাঠাবো। গত কয়েকদিন যাবত তো গোসলটাও করা হয়নি। ঘরে প্রবেশ করতে করতে কথাটা বললেন রিজা। তিতলি তড়িঘড়ি করে 2 হাতের তালুতে চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে ফেলে। নিজেকে ঠিক করতে করতে স্বাভাবিক গলায় বলে, যাচ্ছি আম্মু। রিজা বিছানার উপর হাতের কাপড়গুলো রেখে তিতলির দিকে পূর্ণ নজরে তাকান। কি করছিলি এখানে? কিছু না আম্মু, আমি যাচ্ছি পরীর কাছে, ওর কাছেই ছিলাম। রিজা পায়ে পায়ে তিতলির সামনে এসে দাঁড়ান। ভালো করে তিতলির দিকে তাকায়। তিতলির দৃষ্টি লুকানোর চেষ্টা করে। কান্না করছিলি? তিতলি মাথা নিচু করে নেয় মায়ের কথায়। রিজা আরো কিছুক্ষণ তিতলির দিকে তাকিয়ে থেকে ওর মাথায় হাত রাখে। গম্ভীর কণ্ঠটা নরম করে বলে, যা হবার হয়ে গেছে সোনা। পরীকে স্বাভাবিক করতে হবে। হয়তো আমাদের ত্রুটি ছিল কোথাও, তাই তো আজকের পরিস্থিতি। তবে দেখো, আল্লাহ এবারও বাঁচিয়ে দিলেন পরীকে। এর জন্য তো শুকরিয়া আদায় করা উচিত, তাই না? তিতলি ফুট করে রিজাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। রিজা তিতলিকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত মাথায় রাখে। কান্না করতে নিষেধ করে না সে। সে তো মা, মেয়েকে বুঝবে না? প্রিয় বোনটার এমন অবস্থা, তার উপর নিজের পছন্দের মানুষটাকে হারানো। সদ্য মনটা ভেঙেছে। তিনি সে প্রসঙ্গ তুললেন না। কিছু প্রসঙ্গ না তোলাই ভালো। অনেকটা সময় পর তিতলি পরীর ঘরে আসলো। দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে সামনে তাকালো। তার চোখ স্থির হলো। ইয়ান ভাইয়া। মায়ের কাছে অনেকটা সময় কান্না করে হালকা লাগে নিজেকে। রেজা ওকে ফ্রেশ হতে বলে আর সাবধান করে এভাবে যেন আর কখনো না কান্না করে। কান্না করার থেকে সমাধান খোঁজা বেশি উপকারের। এই যে আজ নিজেকে কান্না করে হালকা করলে তো ঠিক আছে, পরের সিদ্ধান্তগুলো যেন ব্যস্ত হয়। ঘরে আর কারোর দেখা মিলল না, কিন্তু পরীক্ষায় বিকালে আনার পর থেকেই তো 3-4 জন করে ওই রুমেই সবাই আছে। তাহলে এখন মা না হয় একটু আগেই ছোটো মাকে পাঠিয়েছিল আর সবাই। তিতলির চক্ষু শীতল হলো। নিঃশ্বাসের শব্দটাও হতে দিল না। দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলো সবটা। ডান হাত এগিয়ে পরীর 2 চোখের উপর 2 আঙ্গুল দিয়ে কিছু একটা করছে। ঘুমের ঘুরে হয়তো পরী ইয়ানের হাতের উপর বাম হাতটা রেখেছে। ইয়ানের দিকে ফিরে শুতে দেখলো তিতলি। তার খুব ভালো লাগলো দৃষ্টিটা দেখে। ওর মনে হলো ইয়ান ভাইয়ার জন্য পরী আর পরীর জন্য ইয়ান ভাইয়া বেস্ট। পরীকে পূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে ইয়ান ভাইয়াই আগলে রাখতে পারবে। পরী মাথা বালিশ থেকে নামিয়ে ফেললো। ইয়ানের হাত টেনে জড়িয়ে ধরলো। ইয়ান কিছুই বলল না, বরং অন্য হাত এগিয়ে আগের মতোই পরীর 2 চোখের উপর 2 আঙ্গুল দিয়ে মাসাজ করতে লাগলো। তিতলি হয়তো গত 10 মিনিট ধরে এসব দেখতে লাগলো। চোখ জোড়ালো তার, ঠোঁটে এক অনবদ্য হাসি ফুটে উঠল। আনন্দের এক ফোঁটা অশ্রু জমল চোখের কোণায়। মনে মনে আল্লাহকে ডেকে আর যে জানালো যে এরা দুজন যে অন্তত একে অপরের ভাগ্যে থাকে। খোদা, ভিতরে আসতে পারো। দরজায় দাঁড়িয়ে আছো কেন? ইয়ানের কণ্ঠে সদ্বিত ফিরল তিতলির। বুঝলো কিভাবে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ইয়ান ভাইয়া তো পেছনে ঘুরে তাকায়নি। ভাবতে ভাবতেই তিতলি ভেতরে আসলো। বিছানার অন্য পাশে যেয়ে দাঁড়ালো। ভাইয়া, পরীর মাথা তো বালিশ থেকে পড়ে গেছে। থাক, এভাবে ঘুমাতে পারবে? তিতলি শুধু ঘাড় নাড়ালো অস্বস্তি নিয়ে। বসে পড়লো বিছানার এক কোণায়। অনেকক্ষণ চুপ থেকে তিতলি আগে বলল, ভাইয়া, এভাবে আসার পর থেকে ঘুমাচ্ছে, একটু জেগেছিল শুধু, তাও স্বপ্ন দেখে ভয়ে। এভাবে কেন ঘুমাচ্ছে? দুর্বল আছে, তার উপর ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছিল কাল রাতে লাস্ট, সেজন্য। তিতলি আবার ঘাড় নাড়িয়ে সায় দিল। অর্থাৎ বুঝেছে সে। প্রত্যেকবারের মতো এবারও ঘুমের ঘুরে সেই সব স্মৃতি দেখেই ভয় উঠে বসলো পরী। পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। হাঁপাচ্ছে প্রচণ্ড রকমভাবে। ও উপলব্ধি করতে পারলো এখনও ওকে কেউ আলিঙ্গন করেনি, তার মানে কেউ নেই আশেপাশে। পরে যেই না ভয়ে চিৎকার করতে যাবে, তখনই কেউ তাকে জোরে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। আমি আছি পরী, ছোট মা, মেঝো মা, বৌমণি, ফুপিমণি, মা, দাদি সবাই আছে, শান্ত হও। তিতলিদের গলা পরের চিনতে অসুবিধা হলো না।
এই কয়েকদিনে সে তিতলিকেই পায়নি শুধু। ও নিজে জড়িয়ে ধরলো, 2 হাত দিয়ে তিতলির বুকে মুখ গুজে ফুঁপে উঠল, ক্ষীণ কণ্ঠে ডাকলো তিতলিদি। তিতলির কাছে সে কণ্ঠ খুব আকুতি ভরা শোনালো। সে আগের মতোই পরের চুলে হাত বুলিয়ে বলল, সোনা, আমি আছি। তুমি ভয় পাচ্ছ কেন? কান্না করেন না পাগলি। পরি আম্মু কাঁদছো কেন? আমরা সবাই বসে আছি, তুমি উঠবে, গল্প করব। এভাবে কাঁদলে হয়? তাকাও, দেখো তোমার দাদি বসে আছে। নীরা পরীর মাথায় হাত রেখে বলল। সবাই কথা বলে উঠল। আস্তে আস্তে পরীর কান্না থেমে গেল। পরীর পাশে বিছানার কার্ডবোর্ডে হেলান দিয়ে ঘুমে গিয়েছিল রিতা। পরীর হালকা ফুঁপানোর আওয়াজেই চমকে উঠেছিলেন তিনি। তবে সবার কথা বলা দেখে নিজে চুপ থাকলেন। একটু পর তিতলি নিজে পরীকে সোজা করে বসিয়ে দিল। গালে লেগে থাকা পানি ওড়না দিয়ে মুছে দিল। নিতু 1 গ্লাস পানি এনে পরীকে কিছুটা পানি খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খাবে পরি? বৌমনি বানিয়ে এনে দেই? পরি মাথা তোলালো সে খাবে না। জাহানারা এসে বসলেন নাতনির পাশে, 1 হাত জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন। আমার সোনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো, সবাই মিলে তো আর মজা করা হয় না। এভাবে চলতে থাকলে আমার বয়স বেড়ে যাবে। খাবার নিয়ে আসবো, সবাই গল্প করলে খায় যদি। মায়ের কথায় মুচকি হাসলেন আফিয়া। রিতার ঘাড়ে হাত রেখে আস্তে করে বললেন। রিতা ঘাড় হেলিয়ে বলে উঠলেন, আমি যাচ্ছি। আফিয়া বাধা দিয়ে বললেন। তিনি রুম থেকে প্রস্থান করলেন। শান স্বামী কাল আসবে, শানের ছুটি আছে 2 দিনের। এরপর তিনি যাবেন শানের সাথে। পরীকে ঘিরে বসলো সবাই। তখনই দরজায় কড়া নাড়ল রাশেদ আর আবির। রেওয়াজ খান এসেছিলেন। পরী ঘুমিয়ে থাকার সময় অনেকটা সময় থেকেই নিচে গেছে, তারাও ভিতরে আসে। কি ছোট আম্মু, ঘুম ভেঙেছে? আসার পর থেকে তো কথাই হলো না, তাই এখন গল্প করতে চলে আসলাম। পরী কিছু বলল না, চুপ করে থেকে সবার মুখের দিকে আরও একবার তাকালো। কেমন যেন দুর্বল লাগছে, ওর কথা বলতে মন চাচ্ছে না। আসলে মন দুর্বল তো, সবই দুর্বল। পরীর অবস্থা তেমন। কদিনই মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। সব সময় মলিনতায় ছেয়ে থাকে। সকালের মিষ্টি রোদ এখন জনজীবনে অতিষ্ঠ করে উঠে পড়ে লেগেছে। তুল একটা ঘুম ঘুম চোখে চুপ করে বসে আছে পরী। মুখের দাগগুলো এখনো স্পষ্ট। পরীর ঘরে আপাতত প্রায় বাড়ির সবাই উপস্থিত। যেহেতু পরী বাহিরে যেতে পারবে না হেঁটে, ম্যাথের মোড়া টেনে বসে আছে ইয়ান। পরীর পায়ে ড্রেসিং করে দিচ্ছে রিয়াদ। পাশে রায়াত দাঁড়িয়ে আছে। ইয়ানের 2 উরুর উপর 2 হাতের কনুই রাখা, 2 হাত দিয়ে ফোন ধরে আছে। তার এখানে বসে থাকার উল্লেখ্য কিছু কারণ আছে বইকি, না হলে মানুষের মাঝে তাকে পাওয়া বড্ড দায়। ইয়ান ফোনের উপর দৃষ্টি নিবদ্ধ রেখেই রায়াতের উদ্দেশ্যে বলল, ঠিক কতদিন লাগবে পায়ের ক্ষত সেরে উঠতে? হাঁটতে পারবে কতদিনে? রায়াত ইয়ানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে পরীর মুখের দিকে তাকালো। ক্ষতটা বেশি গভীর ইয়ান, সারতে তো একটু সময় লাগবে। 8টা সেলাই দেওয়া লাগলো, দেখিস নেই? পায়ে না হয় ক্ষত, হাঁটতে পারবেন না। হাত তো ঠিক আছে, মারতে পারবেন হাত দিয়ে? জাহানারা আর নীরা তখন উপস্থিত ছিল ঘরে। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। কথাটা কার উদ্দেশ্যে বললে ইয়ান? কার উদ্দেশ্যে বলেছি তা কি অস্পষ্ট? নীরার কথার পিঠে গম্ভীর মুখে বলল ইয়ান। প্রশ্নটা ইয়ানের কাছে ভুল প্রশ্ন। কাকে বলেছে তা তো স্পষ্ট, তাহলে কেন অযথা আবার ঘাটাতে আসছে? কাকে মারার কথা বলতেছো ভাই? জাহানারা প্রশ্নে বাঁকা উত্তর দিল না ইয়ান, বরং সাবলীল ভাবে বলে উঠল, হাত ঠিক আছে, সেটাই বলতে চেয়েছি দাদু। 3-4 দিনে 1 পা ফেলতে পারবে কি? রায়াত মাথা নাড়ল। না হাঁটাই ঠিক হবে। একটানা সপ্তাহখানিক থাক, তারপর ঘা কতটা টান পড়বে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমার যতটুকু মনে হয় 2 সপ্তাহের আগে হয়তো সম্পূর্ণ ঘা টানতে পারবে না। ওকে। ছোট্ট করে কথাটা বলে উঠে দাঁড়ালো। পা মাটিতে না ফেলতে পারলেও তার কাছে অন্য সমাধান আছে, কিন্তু সে সেটা আদৌ বেছে নিবে কিনা তাতে সন্দেহ আছে। মম, আমি আজ চলে যাচ্ছি, তুমি এখানেই থাকতে পারো। মীরা ইয়ানের সাথে ঘর থেকে বেরিয়ে আসলেন। রায়াত একবার ঘড়ির দিকে তাকালো, তারপর পরীর কাছে এগিয়ে গেল। পরীর মাথায় হাত রেখে মিষ্টি হাসলো। খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে পরি। এভাবে বেড়ে শুয়ে থাকা, মন খারাপ করে থাকা পরি স্বভাব না। মনে রাখবে, আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে, তবে তার দ্বারা সৃষ্টিকর্তা আমাদের কোনো বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। যা হওয়ার তা হয়ে গেছে পরি।
বাকি জীবন তোমার এখনো পড়ে আছে, সেই রঙিন জীবন নষ্ট করে ফেলো না। পরীর মাথা নিচু ছলছল করে উঠল চোখ দুটো, আর রাত হালকা হেসে আবার বলল, এই দেখো বোকার মতো কান্না করতে যাচ্ছ। কান্না করে তুমি শুধু প্রমাণ করতে পারবে তুমি দুর্বল মনের। পড়ি, তোমার এখনো অনেক কিছু শেখার বাকি। এদের জন্য তুমি ভয়ের লজ্জায় ঘরে বসে থাকবে না, বরং আগের মতো আবারও প্রাণবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে। ওদের মতো শয়তানগুলোকে নিজের হাতে শিক্ষা দিবে। আমরা সবাই তোমার পাশে আছি। রাত অনেকটা সময় বসে পরীর সাথে কথা বলল। পরীকে বোঝালো পুরোটা সময় পরে চুপ করে মাথা নত করে বসেছিল। পড়ি, তাকাও ভাইয়ের দিকে। শোনো, মনে রাগ জন্মাও। যে রাগে ওদের সামনে পেলে একটাকেও বাঁচিয়ে রাখবে না। দরকার হলে এমন রাগ জন্মাও মনে, তোমার দিকে যারা হাত বাড়িয়েছে তাদের শাস্তি তুমি নিজের হাতে দাও। অন্য কেউ কেন দিবে বলো তো? কথা বলছো না কেন? বুঝছো আমার কথা? এখনো নিজেকে দুর্বল প্রমাণ করতে চাও? মাথা তোলো। রাদের কথায় পরে মাথা তুলল, তবে সামনে থাকা তার বাবার দিকে তাকালো। রিয়াদ মুচকি হাসলেন। আজ কয়েকদিন পর চোখের পলক ফেলে সায় দিলেন। জাহানারাও হাসলেন, চোখের কোণের পানিটা মুছে মনে মনে চাইলেন, হে আল্লাহ, যারা আমার নাতনির দিকে হাত বাড়াইলো তাদের তুমি কঠিন থেকেও কঠিন মৃত্যু দাও, কলিজা টেনে ছিঁড়ে নাও। সেদিনের পর আজ সপ্তাহ খানিক কেটে গেল। পরীর মধ্যে পরিবর্তন আসলো না, একদম চুপ হয়ে গেছে। 10টা কথার বিপরীতে একটা কথা বলে নাকি সন্দেহ। সারাদিন বাড়ির বাহিরে ছুটে বেড়ানো মেয়েটা সপ্তাহ খানিক ঘরে বন্দি অবস্থায় পড়ে আছে। তার উপর সারাদিন বিছানাতেই। বাড়ির কেউ তা মেনে নিতে পারছে না, সবাই সবার মতো বোঝাচ্ছে। বর্তমানে নিজ তলায় বসে আছে পরী, বাবার বুকে মুখ গুজে। এতগুলো দিন পর রুম থেকে বের হয়েছে সে। পায়ের সেলাই খোলা হচ্ছে বলেই পরী এভাবে রয়েছে। ব্যথা না পেলেও ভয়ে সে বারবার উফ উফ করছে। রাদের আজ গ্রামের হসপিটালে আসার কথা ছিল, তাই সেই পরীর সেলাই খুলতে আসলো। নিজের কাজ করতে করতে রাত হালকা হেসে বলল, আচ্ছা পড়ি, আমি কি তোমাকে খুব ব্যথা দিচ্ছি বলো? তুমি তো দেখছি আমাকে বাজে এবং টুকে পাশ করা ডাক্তার হিসেবে প্রমাণ করে দেবে। দ্যাটস নট ফেয়ার পড়ি। আমি তো তোমার ভাই। পরে মাথা ঘুরিয়ে তাকালো একবার পায়ের দিকে, তারপর আবারও চোখ খিচে নিয়ে আর্তনাদ করে উঠল। আর রায়াত এবার হাত থামিয়ে হতাশ চোখে তাকালো। পাশেই তিতলি ছিল, না চাইতেও আজ অনেক দিন পর হেসে ফেলল সে। আর রায়াত তাকালো ওর দিকে। তিতলি তা খেয়াল করেনি। তিতলিকে এই প্রথম হয়তো রায়াত এভাবে হাসতে দেখলো। শান্তশিষ্ট মেয়েটা সবসময় মুচকি হেসে সবার সাথে কথা বলে, অথচ আজ একটু জোরালো হাসতে দেখলো রায়াত। তিতলির সাথে রায়াদের চোখাচোখি হতেই তিতলি হাসি থামিয়ে দিল। অস্বস্তি ভাব ফুটে উঠল চেহারায়, কাচুমাচু হয়ে বসে থাকলো। রাত বুঝতে পারলো ওর কাচুমাচু ভাব, তাই নিজেও দৃষ্টি সরে নিল। নিজের কাজ শেষে রাত বলল, নাও, আর আত্মনাদ করা লাগবে না, শেষ হয়ে গেছে আমার কাজ। আর সপ্তাহখানিক দেখো, তারপর হাঁটতে পারবে। আম্মু ঘরের ভিতর থাকা লাগবে না আর। পরি তাকালো বাবার দিকে। তার চাহনি এমন, সে কিভাবে বাড়ির বাইরে যাবে? মুখের দাগগুলো অনেকটাই মিশে যাচ্ছে আস্তে আস্তে। দাগ ওঠানোর জন্য ঔষধি ক্রিম লাগানো হচ্ছে। পরীর জন্য স্পেশাল নাস্তা বানিয়েছি, খাবে না? রিয়াদ পরীর কাঁধ ধরে সোজা করে বসিয়ে দিলেন। পরিও চুপচাপ বসে রইল। খাবারের দিকে একবার চেয়ে নিতুর মুখের দিকে তাকালো। নিতুর খুব খারাপ লাগে, কখনো মেয়েটাকে মন খারাপ করতে দেখেনি। সব সময় তার সাথে চোখাচোখি হলে মিষ্টি করে হেসেছে। মায়াবী মুখের মায়াবী হাসিটা আজ কতদিন দেখা হয়নি নিতুর। সে নিজের হাতে নাস্তার প্লেটটা উঠিয়ে নিল। পরীর অন্য পাশে বসে ওকে নিজ হাতে খাইয়ে দিল নিজের বানানো চিজ চিকেন ফিঙ্গার। কানে ফোন নিয়ে ওপাশের ব্যক্তিকে কিছু বলতে বলতে নিচে নামছিল ইয়ান। আর রায়াত তখনও ডাইনিংয়ে বসে কফি খাচ্ছিল। ইয়ানের গলার আওয়াজ পেয়ে কফির মগের সিপে দিতে দিতে আর চোখে তাকালো। সাথে সাথে গালে নেওয়া কফিটা গলায় বেঁধে গেল। খুক খুক করে কেশে উঠল রায়াত। ইয়ান এগিয়ে আসলো, পানির স্বচ্ছ গ্লাসটা এগিয়ে দিয়ে নিজের সামনের চেয়ারে বসলো। কানে তার তখনও ফোন। কথা অবিরত রেখে রাত কিশোরায় পানিটা খেতে বলল। রাদের চোখে অবাকতা, পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে বলল, এটা কি তুই ইয়ান? ইয়ান কপালে ভাঁজ ফেললো। এক ভ্রু উঁচে বোঝালো, হোয়াট? রাত নড়ে চড়ে বসলো, মুখটা থমথমে করে আরও একবার ইয়ানকে পর্যবেক্ষণ করে বলল। ইয়ান ফোনের ওপাশের ব্যক্তির সাথে কনভারসেশন শেষ করে ফোনটা টেবিলের উপর রাখলো। ব্র্যাড হাতে তুলে নিতে নিতে বলল, সো হোয়াট? পাশেই সার্ভেন্ট দাঁড়িয়ে আছে রোবট মানবের মতো। সো হোয়াট প্রশ্ন করছিস আমাকে? ইউএসএ থাকতে তোকে আমি ইনফর্মাল লুকে দেখেছিলাম। আমি দেশে আসলাম, কতগুলো বছর পর দেখলাম তোকে।
কোম্পানিতে জয়েন হওয়ার পর বাড়িতে ছাড়া সবসময় তোকে ফর্মাল লুকে দেখেছি, আজ হঠাৎ এমন চেঞ্জ কেন? ইয়ানের পরনে অফ হোয়াইট টি শার্টের উপর ক্যালভিন ক্লাইভ খচিত ডেনিম ট্র্যাক স্যুট। সুঠাম দেহের তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী ইয়ানকে ভিন্ন সাজে আজ সম্পূর্ণ ভিন্ন সুপারস্টারদের মতো লাগছে। সব সময়ের ফর্মাল লুক থেকে বেরিয়ে এসে আজ আরও বেশি আকর্ষণীয় লাগছে। অফিসে যাচ্ছি না আজ। তা কোথায় যাচ্ছিস? ইয়ানের কথার বিপরীতে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে মারল রায়াত, যেন সে অপেক্ষায় ছিল বহুকাল, তবে নিজে উত্তর পেল না এত তাড়াতাড়ি। ইয়ান ধীরে সুস্থে খেতে খেতে অনেকটা সময় পর বলল, যাচ্ছি গ্রামে। বাহ রে বাহ, বিড়িতে ব্যাক করার পর? না, গ্রামে যাওয়ার পর থেকে বেশ চেঞ্জ এসেছে মনে হচ্ছে তোর মাঝে। কাজ পেলে আর যেখানে না যাস গ্রামে দেখি ভালোই চলাচল করছিস। তা ভালো কথা, একটা না একই নিয়মে কাজে ডুবে থাকলে মস্তিষ্ক অচল হয়ে পড়বে। তবে এটা কার জন্য সেটা জানতে আমি খুব আগ্রহী আশফিক ইয়ান। ও যা সেট আপ ভাই, আমার পিছনে লাগার দুঃসাহসিকতা দেখাবে না, ভালো হবে না। বয়স তো কম হচ্ছে না তোমার, বিয়েটা এবার করে ফেলো অ্যাট লাস্ট। সেজুতিকে নিয়ে এসো, আমার কোনো রকমই ইচ্ছাই নেই 33 বছরে বিয়ে করার, সো প্লিজ। রায়াদের আজ আর খাওয়া হলো না। বিস্ফোরিত চোখে তাকে রইল ইয়ানের দিকে। রায়াদের চাহনির তোয়াক্কা করল না ইয়ান, নিজের মতো খাওয়া শেষ করে উঠে গেল। এই ইয়ান, স্টপ স্টপ। ইয়ানকে ডাকতে ডাকতে ডাইনিং টেবিল থেকে নিচে উঠে বড় বড় কদমে বাহিরে এসে উপস্থিত হলো। ওই বাস্টার্ডগুলো কোথায় রে? কি করলি ওদের সাথে? পুলিশের হাতে তো দিবিই না। আমাদের বাড়ির মেয়ের দিকে দুবার হাত বাড়ানো। ইয়ান পেছনে ফিরে তাকালো রায়াদের দিকে, একটুক্ষণ তাকিয়ে নির্লিপ্তভাবে জবাব দিল, আছে, সময় মতো নিউজ পেয়ে যাবে, আসছি। আর হ্যাঁ, যে কথাটা বলেছি ভেবে দেখো, তোমার জন্য অপেক্ষা করে আমি নিজের বয়স বাড়াতে একদমই রাজি নই, সো বি কেয়ারফুল। রায়াদের গোল গোল চোখের দৃষ্টিকে উপেক্ষা করে গাড়ি নিয়ে গার্ডসবিহীন চলে গেল ইয়ান। এমনিতেও তেমন গ্রামে গেলে কখনো গার্ডস নেয় না, বিজনেস রিলেটেড পার্টিতে বা মিটিংয়ে গার্ড নেয় ও। একজন সাইকিয়াট্রিস্টের কেবিন থেকে বেরিয়ে আসলো রিয়াদ, আর তার সাথে পরিও আছে। মূলত ওর উপর ঘটনাটার প্রভাব বাজেভাবে পড়েছে বলে রায়াদ এবং পরীকে পর্যবেক্ষণরত সেই ফিমেল ডাক্তার তখনই বলেছিলেন পরীকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলে ভালো হবে। সেই ঘটনার আজ 15 দিন চলে যাচ্ছে, পরীর মাঝে ভাবাবেগ নেই। সব বিষয়ে নির্বিকার, কথা না বলা, ঘুমের মাঝে চিৎকার করে ওঠা, হঠাৎ কেউ অনাকাঙ্ক্ষিতভাবে না বলে পেছন থেকে বা পাশ থেকে ওর গায়ে হাত দিলে চমকে ছিটকে সরে যাওয়া। পরীর পা ঠিক হতেই তাই আজ ওরা ডাক্তারের কাছেই নিয়ে এসেছিল। পরীকে এক হাতে জড়িয়ে ধরে হাঁটছেন রিয়াদ। এখনও চামড়ায় বেশ টান লাগে, হাঁটলে টান লাগার কারণে বেশ ব্যথা টের পাওয়া যায়, তাই যতটুকু সম্ভব কম হাঁটেও। পথিমধ্যে তিতাসের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে ইয়ানের নাম্বার জলজল করতে দেখলো। ফোনটা রিসিভ করে হাঁটার গতি কমালো। হাতে তার একটা শপিং ব্যাগ। বল ইয়ান। ডাক্তার দেখানো শেষ হয়েছে? তিতাস অবাক হলো, ইয়ান কিভাবে জানলো? পরক্ষণই নিজের ভাবনাকে মাথা ঝাঁকি দিয়ে ছেড়ে ফেললো। মেঝো মা আছে তো দাদু আছে, কারোর কাছ থেকে জানতেই পারে, স্বাভাবিক। এই তো বেরোলাম, এখনই বাড়ি যাব। হসপিটালের বাইরে বেরিয়ে গেছো? না, বেরোচ্ছি তো। ওকে, আসো। কথাটা বলে ইয়ান ফোন রেখে দিল। তিতাস আবারও অবাক হলো, ওকে আসো কেন? ইয়ান কোথায়? বাড়ি আসছে নাকি তাহলে? হতে পারে। ছোট আব্বু, ইয়ান আসবে নাকি আজ বাড়িতে? দ্রুত হেঁটে পরের অন্য পাশে সে হাঁটতে হাঁটতে বলল তিতাস। জানি না তো, এমন কিছু তো শুনিনি। কেন? না, ফোন করলো, জিজ্ঞাসা করলো কোথায়, বলার পর বলল ওকে আসো, তাই ভাবলাম করি কিছু খাবি। পরে মাথা নাড়িয়ে না করলো শুধু। হসপিটাল থেকে বের হতেই ইয়ানকে দেখা গেল। ওদের দেখে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে আসলো। আরে তুই এখানে আসার প্ল্যান ছিল নাকি? তাই তো বলি, ওকে আসো বললো কেন? ইয়ান একবার রিয়াদের দিকে তাকিয়ে তিতাসের দিকে তাকালো, অতঃপর পরীর মুখের দিকে তাকালো। পরিপাটি, তবে মুখটা এখনো শুকনো লাগছে। কেমন রোগা সুগা একটা ভাব আসছে ওর মাঝে। রোদের মাঝে দাঁড়িয়ে কাজ নেই, ইয়ান গাড়ি নিয়ে এগোও, আমরা আছি পিছনে। রিয়াদের কথা ইয়ান পরীর থেকে চোখ সরিয়ে আবারও রিয়াদের দিকে তাকালো। শান্ত গম্ভীর কণ্ঠে সবসময়ের মতো বলল, আপনারা এগোন, আমি আসছি। বাড়ি চলে যাবেন? আপনারা বাড়ির পথে যান, ওকে নিয়ে ঘন্টা খানিকের আমি আসছি। কোথায় যাচ্ছি এখন প্রশ্ন করবেন না।
কথাটা শেষ করে পরীর হাত হালকা করে ধরে সামনে হাঁটার নির্দেশ দিল শব্দহীন বাক্যহীনভাবে। পরী এক পা হেঁটে থেমে গেল, বাবার দিকে তাকালো। সে যাবে না বুঝিয়ে দিল আচরণে। তিতাস পাশ থেকে প্রশ্ন করলো, কই যাবি পরীকে নিয়ে এই অবস্থায়? ফিরে বলবো, এখন বাড়িতে চলে যাও। ইয়ান পরীর কোনোই ধরে হাঁটার ইশারা করলো চোখ দিয়ে। পরী আবারও বাবার দিকে তাকালো শুকনো মুখে। পরীকে রেখে যাও ইয়ান, ওর যেতে চাচ্ছে না, ওর উপর জোর করা নিষেধ। ওকে এখনই যেতে হবে। আপনি সায় না দিয়ে অনুমতি দিতে শিখুন, নয়তো আমার অন্য উপায় খুব শীঘ্রই অবলম্বন করতে হবে। আমার সাথে চলো, সময় মতো বাড়িতে পৌঁছে দিব, জেদ করবে না। পরী আর মুখে শুকিয়ে তাকিয়ে রইল রিয়াতের দিকে। রিয়াত চোখের পলক ফেলে আশ্বস্ত করলো। পরী আকাশ সমান অনিচ্ছা সত্ত্বেও ইয়ানের সাথে গেল। ইয়ানের গাড়ি দৃষ্টির বাহিরে যেতেই তিতাস হালকা হেসে বলল, আমার এক বোনের ভবিষ্যৎ নিশ্চিত না করতে পারলেও অন্য বোনের হয়তো করতে পেরেছি, তাই না ছোট আব্বু? তুমি দেখো পরী সবসময় আমাদের মাঝেই থাকবে। একটা গোডাউনের দিকে যাচ্ছে পরী, দৃষ্টি গোডাউনের উপরে। ইয়ানের পুরুষালী হাত তখনও তার বাহু ধরে আছে। আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে পরীকে নিয়ে সেই দিকে। পরী একটা কথা বলেনি এখন পর্যন্ত, জিজ্ঞাসা করেনি কোথায় যাচ্ছে। আগে হলে হয়তো কথা বলতো, ইয়ানের গম্ভীর ভাবকে ভয় পেলেও পাত্তা দিত না। এই যে এখনো কেমন নির্লিপ্ত হয়ে পা ধীরে ধীরে ফেলে হাঁটছে পরী। পরী আবারও তাকালো ইয়ানের মুখপানে, ওর দিকে চেয়ে হাঁটতে লাগলো। একদম সমতল ভূমি না হওয়ায় কিছুটা নিচু আছে জায়গা ভেদে। না খেয়াল করে হাঁটার দরুন হুঁচটে সামনে হুমড়ি খেয়ে পড়তে নিলে ইয়ান সঙ্গে সঙ্গে ওর অন্য হাতের বাহু ধরে আর অন্য হাতের বাহু থেকে সরিয়ে ওকে পেঁচিয়ে ধরলো নিজের সাথে। খুব সহজ এবং সাবধানে বাঁচিয়ে নিল পরীকে। পরীর হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ড বন্ধ হয়ে আবারও চলতে শুরু করলো। এ যেন ঝড়ের ব্যাগে বিট করতে লাগলো। পরীর মুখে ভয়াতুর ছাপ ফুটে উঠেছে। হয়তো ইয়ানও শুনতে পেয়েছে। পরীর হার্টবিট অনেক জোরে বিট করছে। নিজেকে বাঁচানোর জন্য পরী লম্বাটে অপছন্দের পুরুষটার গলা জড়িয়ে ধরেছে। পরীর বাম হাত ইয়ানের গলা জড়িয়ে ধরে আছে, অন্য হাত কোমরের কাছের ডেনিম ট্র্যাকস্যুট ধরেছে শক্ত করে। পায়ে ভালোই টান খেয়েছে। ঘন অরণ্যের মতো ভ্রু যুগলের নিচে মায়াবী টানাটানি ভারী পল্লব বিশিষ্ট মেলে তাকালো পরী। আনমনে ওর হাতটা আরও একটু নাড়িয়ে ইয়ানের গলা ভালো মতো ধরল। দ্বিধাহীনভাবে তাকালো ইয়ানের চোখের দিকে। কই, আজ তো পরীর ভয় লাগছে না। আগে গতবার তাকাতে যেয়ে ইয়ানের গভীর চোখের দিকে তাকলে গা শিউরে উঠত যেন। ভুলক্রমেও যদি কখনো চোখে চোখ পড়ে যেত, ঝড়ের ব্যাগে দৃষ্টি ফিরিয়ে নিত পরী। অথচ আজ কিভাবে তাকিয়ে আছে ও? ইয়ানের দৃষ্টি ওর দিকে, তবে কপালে ভাঁজ পড়া। পরী চাইল না নাকি পারল না বোঝা গেল না। দৃষ্টি স্থির রাখলো ইয়ানের চোখে। পরীর পিঠ থেকে কোমর পর্যন্ত পেঁচিয়ে রাখা হাতটা নড়তেই পরী কেঁপে উঠল। সদ্বিদ ফিরে পেল যেন, তবে নড়তে পারল না। ইয়ানের হাতটা আবারও অনাকাঙ্ক্ষিতভাবে ওর মনে স্পর্শ করায়। হ্যাঁ, মনেই, কিন্তু তা কি আর পরীর অবুঝ মন উপলব্ধি করতে পারবে গভীরভাবে? ইয়ান হয়তো নিজের কণ্ঠ নরম করতে চাইল, কিন্তু পরীর প্রতি সেই গলার আওয়াজ হয়তো কখনো সদয় হবে না। আমাকে এর আগে কখনো দেখেননি যে আজ দেখতে যে একটা অঘটন ঘটিয়ে ফেলছিলেন? পরী মুখে রাগ করল না, আস্তে করে ইয়ানের গলা জড়িয়ে রাখা তার হাত ঢিলা করে দিল। এতক্ষণ যে জুতা পায়ে ইয়ানের পায়ের উপর ছিল তাতে খেয়াল ছিল না পরীর। নিজের পায়ের উপর থেকে পরীকে নামানোর সময় হাতটা হালকাভাবে পরীর গায়ে লাগে। আদৌ কি হালকা? যে স্পর্শ পরীর মনে শিহরণ জাগিয়ে দিয়ে গেল মুহূর্তেই। পরীর এখনও কেমন লাগছে। সব তো স্বাভাবিকভাবে হলো। সে পড়ে যাচ্ছিল তাই ইয়ান তাকে বাঁচিয়েছে। এই তো, তাহলে পরীর মন একবারই ভাবছে না। হাঁটতে পারবেন? জমিদার বাড়ির আদরের ইউজলেস মেয়ে। পরী অবাক চোখে মাথা উঁচু করে ইয়ানের মুখপানে চাইল। তাকে কি বলল? পরী বেশি কিছু ভাবতে পারল না। তার আগে ইয়ান পরীর বাহু ধরে হাঁটা শুরু করলো। আর পরীর ভাবনার ইতি টেনে ইয়ানের সাথে হাঁটতে হলো। গোডাউনের সামনে আসতেই কোত্থেকে দুজন গার্ড আসলো। পরী এবারও অবাক হলো, তবে চুপ করে সব দেখতে লাগলো। গার্ড দুজন এসে গোডাউনের গেট খুলে দিল। ইয়ান পরীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো।
পরি চোখ ঘুরে আশেপাশে পর্যবেক্ষণ করতে লাগলো। তখনই ইয়ানের কণ্ঠ ভেসে আসলো। দেখে হাঁটো, আই সোয়ার এবার পড়লে আমি ধরবো না। পরি চুপটি করে সব মেনে নিল। এইটুকু আসতে তার পা টেনে হাঁটা লেগেছে কিছুটা, হোঁচট খেয়ে পায়ে টান পড়ার জন্য। গোডাউনের ভেতরে সম্পূর্ণ পরিষ্কার, তেমন একটা জিনিস নেই। ভেতরে আসার সময় দরজার দুপাশে বেশ অনেক কার্টুন দেখল, আর এখন এখানে এসে দুপাশে কিছু কার্টুন আছে। জায়গাটা বেশি পরিষ্কার পরিষ্কার মনে হলো পরীর কাছে। এতে তারই ভালো। যদি ধুলাবালিতে শ্বাসকষ্ট শুরু হয়, কান্না করলেই তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে বর্তমানে তাকে ওষুধ নিতে হচ্ছে। পরীকে নিয়ে দাঁড়িয়ে পড়ল ইয়ান। সামনে ইয়া বড় একটা কার্টুন, সাথে আরও দুজন গার্ড ছিল ভেতরে। ইয়ান ইশারা করতে একটা চেয়ার এনে রাখলো গার্ড। পরে তাকালো সেদিকে, অতঃপর ইয়ানের দিকে। ইয়ানুকে বসার ইশারা করলো হাতলবিহীন একটা কাঠের চেয়ারে। পরে বসলো। দাঁড়িয়ে থাকতে তার কষ্ট বাড়ছিল। তার কাছে এখনো অস্পষ্ট সব। এখানে কেন নিয়ে এসেছে তাকে ইয়ান? তবে কোনো ভয় কাজ করলো না মন থেকে। অদৃশ্য এক আস্থা যেন ইয়ানের উপর। মাঝেই কয়েক পল সময় ঘুরে গেল। ইয়ান পরীর সামনে এলো, নিচু হয়ে চেয়ারের পেছনের হাতলে হাত রেখে পরীর চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি এখন যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে, ওকে? আর যাই দেখবে উত্তেজিত হবে না, মনে থাকবে? পরি ড্যাব ড্যাব করে চেয়ে রইল ইয়ানের দিকে। সব কথা যে মাথার উপর দিয়ে গেল সেটা শিওর। ইয়ানের কণ্ঠ আবার কানে আসতেই না বুঝে না মেনে মাথা নাড়ালো, কিন্তু তারপরও ও পরির সামনে থেকে সরল না। একটু পর মুখ ভরে একটা শ্বাস ছাড়লো। পরি এতক্ষণ ইয়ানের দিকে তাকিয়েছিল। ইয়ানের নিঃশ্বাস ওর মুখে এসে পড়তেই চোখ পিট পিট করতে লাগলো। ইয়ান সোজা হয়ে দাঁড়ালো, পকেটে হাত গুজে এক পা করে সাইডে সরতে থাকলো। ইয়ানের সরে যাওয়ার সাথে সাথে পরির দৃষ্টি সরছে ইয়ানের মুখের দিকে চেয়ে। অবশেষে ইয়ান থামলো পরির কাছে। মনে হলো আগের দিনগুলো ইয়ান আর আজকের মধ্যে বিস্তার ফারাক। পরির চোখের দিকে তখনও ইয়ান চেয়ে আছে। পরি কী ভেবে আস্তে করে ইয়ানের দিকে দৃষ্টি সরিয়ে তার বরাবর তাকালো। পরি চোখের সামনে যা দেখলো তাতে ওর আত্মা যেন বের হবার জোগাড়। মাথা পুরো শূন্য হয়ে গেল, নির্বাক চেয়ে থাকলো। শুধু চোখের সামনে ভেসে উঠল সেদিনের বিভৎস ঘটনাগুলো। জামশেদ আলী ক্লান্ত পায়ে ভেতরে আসলেন। তার সব যে আস্তে আস্তে শেষের পথে। কি ভেবেছিলেন আর কি হলো? মনে হচ্ছে ওই ছাপোষা কুত্তাগুলোকে পেলে নিজ হাতে টুকরো টুকরো করতেন তিনি, কিন্তু পাচ্ছেন কই? সহধর্মিনী আর মায়ের কথা অনুযায়ী কাজ করলেন, লাভ হলো না বেশ। নিজের ভাইয়ের সিদ্ধান্ত শেষ পর্যন্ত মেনে নিয়ে সমাধান সভা বসালেন। ডাকা হলো খানদের সাথে পটুয়ারিরাও সবাই ছিল। তিনি চাননি ওদের সামনে মাথা নত করতে, কিন্তু শেষ পর্যন্ত আর উপায় ছিল না। তাই ভাইদের দেওয়া পরামর্শে খানদের সামনে মাথা নত করে দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত রাখেন। বিনয়ভাবে বলেছিলেন, দেখেন দাদামশাই, আমি মানছি আমার ভাইয়েরা অন্যায় করেছে। শুধু অন্যায় না, অনেক বড় অপরাধ করেছে। একটা বয়সী মেয়ের দিকে কুনজর দিয়েছে। আমার নিজেরও ভাবলে ওদের মেরে ফেলতে ইচ্ছা করতেছে, কিন্তু দেখেন ওদের হাতের কাছে পাচ্ছি না। এমন একটা অন্যায় করে আমার সামনে পারেনি ওরা। পারলে ওদের আস্ত রাখতাম। রিয়াদের মেয়ে মানে তো আমারও মেয়ে। আরে আরে চেয়ারম্যান সাহেব, কথাটা ঠিক করে বলেন। পরি আপনার মেয়ে না, আর না মেয়ের মতো। দেখো তিশাস, আমার আলিফ যেমন পড়িও তেমন। আমার নাতি তোমার ঠিক করে দিয়েছে জামশেদ, আবারও একই কথা বলছো। জামশেদ আলী চুপ মেরে গেলেন। মনে মনে খুব পুষলেও এখন তা কাজে আসবে না, তিনি ভালো মতোই বুঝলেন। দুপক্ষের মাঝে বসে আছেন এমপি আজাদ খান। দুপক্ষের থেকে তিনি একটু আগে সব জানলেন। যেহেতু জামশেদ আলী ক্ষমা চাচ্ছেন, তাই তিনি চুপ করে রইলেন। কথা বলার সময় হলে তিনি বলবেন। তিতাস বাবা, চাচা, দাদাদের পেছনে দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। সে কোনো ছোট বাচ্চা না যে কথা বলতে পারবে না। গম্ভীর মুখ করে জামশেদ আলীর দিকে তাকিয়ে থেকে বলল, ও চাচা, আপনার ভাইদের গুণাগুণ আমি একটু গাই, সাথে আপনাদের এমপি সাহেব আপনি একটু খেয়াল করবেন। প্রথমে আসি আপনার ভাইদের কথায়। বাবা চাচারা তো বলবে, কিন্তু বোন তো আমারই, তাই না? তো আপনার 3 ভাই, চাচাতো ভাই, আপনি রাজনীতি করেন, ভালো নেতা হিসেবে নিজের কথা নিজেই বলেন। ভালো কথা তো আপনার
ভাইরা কিশোর বয়স থেকে যে মদ গাঁজা ইয়াবা খায় সেটা নিশ্চয়ই আপনার অজানা না। এখন একদমই বলবেন না আপনি এসব জানেন না। আপনার বলার সুযোগ নেই। মেয়েদের উত্তপ্ত আজ থেকে করছে না। শুনলাম ইয়াবা ব্যবসার সাথে নাকি জড়িত। এটাও আপনি না করার কোনো সুযোগই পাবেন না। দেখা যাবে আরও ঘটনে এদিক ওদিক মেয়ে আপনার ভাইয়েরা মেয়েদের সাথে কি করছে সব বের হয়ে আসবে। 8 বছর আগে আমার 2 বোনের দিকে হাত বাড়িয়েছিল, তার প্রমাণ নিশ্চয়ই আপনি এখন চাইবেন না। আমাদের পদক্ষেপ নিতে শুধু কয়েক ঘন্টা দেরি হয়েছিল, আপনি আপনার ভাইদের সরিয়ে ফেললেন। যখন আমার চাচারা তাদের খোঁজ পেল, আপনি সেখান থেকেও সরিয়ে অন্য জায়গায় রেখে বিদেশে পাঠিয়ে দিলেন। এই যে পাঠালেন, আপনার কি মনে হয় ছোটোখাটো অপরাধ করেছেন আপনি? ছোট 2টা মেয়ের দিকে হাত বাড়ায় তার বংশ পরিবার শিক্ষা বহন করে দেশে আসলো, আবার 8 বছর পরে সেই আবার আমার বোনের দিকে হাত বাড়ালো। এরপরও আপনি আমার খাস লোককে দিয়ে তাদের গ্রাম থেকে বের হতে সাহায্য করলেন। এখন এখানে বসে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমা চাওয়ার নাটক করলে তো হবে না চাচা। আপনি অভিনয় করবেন আর আমরা মেনে নিব যে আপনি আপনার ভাইদের বাঁচাতে চাচ্ছেন না। আপনারা এত ভালো মানুষ যে বাড়ির বউকে অত্যাচার করে মেরে ফেলেন, এরপরও আপনারা ক্ষমতায় বসে নিজেদের যোগ্য শাসক বলে দাবি করেন। আপনাদের বারবার ছেড়ে দিচ্ছি বলে ভাবছেন না আমরা কারা? ক্ষমতা আমরা তৈরি করি, আর আপনি এসে আপনার চুনোপুটি ক্ষমতা আমাদের দেখান, যে ক্ষমতা আমাদের দান করা। তুমি আমার কথা বুঝতেছো না? হ্যাঁ, আমি এটাও স্বীকার করতেছি আমি ওদের বাসি অন্যায় করেছি। এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। ওদের আইনের হাতে আমি নিজেই তুলে দিব। বাপ মামারা ছেলে ছিল বলে ওদের ছাড় দিয়েছি সবসময়। আমার ফুলের জন্যই আজ এই অবস্থা। এখন আমি নিজেই ওদের ধরিয়ে দিতে চাই যাতে ওরা শুধরে যায়। এমপি আজাদ খা কপালে আঙ্গুল ঘষিয়ে রেওয়াজ খানের দিকে তাকিয়ে বলল, আইনের হাতে তো তিনি নিজেই দিতে যাচ্ছেন। আপনারাও হয়তো কেস করেছেন, তাই এটার সমাধান তো হচ্ছে। এরপর আপনারা কেস কোন দিকে নিতে চান আপনাদের বিষয়, সমাধান তো আপনাদের মাঝে। আমাকে কেন ডাকলেন? এমপি সাহেব, আপনাকে আমরা ডাকিনি, সমাধান আগেই করেছি। আমার নাতনির গায়ে হাত দিবে আর এতদিনে সমাধান করব না, এটা কি করে ভাবতে? আপনার তো জানার কথা খানরা কেমন যুগ যুগ ধরে জমিদারি করে এসেছে বাপদাদারা। রাজনীতি আমাকে শেখাতে আসছে পাটোয়ারিরা। আমার মুখ খোলালে এই মুহূর্তে ফুহারা করব তোমাকে। জামশেদ, নাটক না করে নিজের পথ দেখো, অযথা সবার সামনে সময় নষ্ট করো না। আর হ্যাঁ, তোমার ভাইদের খুব খবর করে তুমি না জানলেও আমার নাতি ঠিকই জানে যার হাতে পড়েছ না, এই জীবনও ভাইয়ের দর্শন পাবে না। ঘন্টা তিনেক বসেও জামশেদ আলী কিছুই করতে পারলেন না। 2 দিন পর তিনি পার্সোনালি দেখা করবেন এমপির সাথে, কিন্তু এমপি তো রেওয়াজ খানের কিছু হয় তাহলে? তিনি ভেবে কুল পান না। চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে আছে, কৃত্রিম আলো আলোকিত হয়ে আছে সামনের এক স্থানে। বেশ অনেকের উপস্থিতি থাকলেও শুধু যুবতী বয়সে পা দেওয়া এক মায়াবী রমণীর কান্নার আওয়াজ ভেসে আসছে। উপে কান্না করছে, সে ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে। পরে ঘাড় নাড়ালো, বিড়বিড় করে কান্নারত কণ্ঠে বলল, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এবার পরে শব্দ করে কেঁদে উঠল। ইয়ানের হাত খামচে ধরলো, একাধারে বলতে লাগলো সে বাড়ি যাবে। ইয়ান পরের 2 বাহু ধরে সোজা করে দাঁড় করালো। একজন গার্ডকে ইশারা করে বলল, তারপর পকেট থেকে চাবি বের করে গার্ডের দিকে ছুঁড়ে দিল। পরীকে টেনে চেয়ারে বসিয়ে দিল। ওর সামনে দাঁড়িয়ে 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলল, আমাকে কেন এনেছেন এখানে? ওরা আমাকে আবারও ধরতে আসবে, আমি বাঁচতে পারবো না। আমার গায়ে বাজেভাবে হাত দেবে। কথাগুলো বলতে বলতে আবারও ডুকরে কেঁদে উঠে পুরি। কান্না করতে করতে তার বেহাল অবস্থা। ইয়ান নিজের রুমাল বের করে পুরীর চোখ মুছিয়ে দিল। সারা মুখে লেপটে থাকা চুল হাত দিয়ে সরিয়ে দিল। গার্ড পানি নিয়ে সে উপস্থিত হলো। ইয়ানের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। পুরি এবার চকিতে তাকালো। এত দেরি না করে ভাঙা গলায় বলল, তাড়াতাড়ি বলুন, আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। ইয়ানের বুক টান টান করে দাঁড়াতেই গার্ড একজন এসে আরও একটা চেয়ার রেখে গেল। ইয়ান পরের সামনে আধা হাতের কম দূরত্ব রেখে বসলো। এক হাতে আঙ্গুলের ভাঁজে অন্য হাতের আঙ্গুল রেখে 1 মিনিট পরের দিকে তাকিয়ে আছে। মায়াবতী সঞ্চারিণী পুরি তখন ভেজা আখিদয় মেলে চেয়ে আছে অধীর আগ্রহে ইয়ানের কথা শুনতে। না হলে তো যেতে পারবে না এখান থেকে।
ওই সাইগুলোর কথা মনে পড়তে গা শিউরে ওঠে পরীর। ইয়ানের দিকে সরে আসলো ভয়ার্ত মুখবয়াবে। রিল্যাক্স। জানো এদের তোমাদের সোসাইটিতে কি বলে? নোংরা, কীটপতঙ্গ। আর যারা এদের শিকার হয় তাদেরও তোমাদের সোসাইটি ফিলথি ইনসেক্টস, নোংরা কীটপতঙ্গ বলে। আচ্ছা, আমাকে এটা বলতে পারবে তুমি ওরা নোংরা কীটপতঙ্গ? কারণ ওদের মনের চিন্তাধারা জঘন্য। নিজেদের মেয়ের বয়সী মেয়েদের দিকে হাত বাড়াতে বুক কাঁপে না ওদের। 7-8 বছরের মেয়েদের দিকে সবাই স্নেহের দৃষ্টিতে তাকালেও ওরা কোন দৃষ্টিতে তাকায় জানো? লোভাতুর দৃষ্টিতে, যেখানে তারা চোখ বুলায় অবুঝ নিষ্পাপ শিশুদের শরীরের ভাঁজ খোঁজে। বোঝো এসব? আর যাদের শিকার বানায় তাদের তো কোনো দোষ নেই, তাহলে তাদের কেন একই সম্বোধন দেওয়া হয় বলতে পারবে তুমি? নোংরা কীটপতঙ্গ তো তাদের বলা হয় যারা নিজ ইচ্ছায় সঙ্গ দেয়। এটা বোঝো? জানো এসব সম্পর্কে? পরে ডাব করে চেয়ে থাকে ইয়ানের কথার। মাঝে মধ্যে হেঁচকে উঠছে ওর। কান্না থেমে গেছে, ভেজা চোখের পল্লব একটার সাথে অন্যটা লেগে আরও বেশি সুন্দর লাগছে। কয়েকবার ভারী চোখের পল্লব ফেলল পরি। ইয়ান ওর কাছ থেকে হয়তো উত্তর আশা করেনি, কারণ তার পরির সম্পর্কে ধারণা আছে। পেছন ফিরে মেজে রাখা লোক দুইজনকে দেখে পরির দিকে তাকালো। হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আমি এদের মেরে গুম করে দিতেই পারি। টাকা দিয়ে, পাওয়ার দিয়ে সব কিছু মুখ বন্ধ করে দিতেও পারি। না পুলিশ না সরকার কেউ আসবে না এসব নিয়ে কোনো কথা বলতে। কিন্তু এতে লাভ কি বলো তো? এদের মেরে দিলাম, মরে গেল। কিন্তু যে চিপ মাইন্ডের কাজগুলো করলো তার পরিমাণে কিছুই না এই মৃত্যু। আমাদের হাত নোংরা হবে, পাপও হবে। কি দরকার বলো তো? ইয়ানের অর্ধেক কথা পরির মাথার উপর দিয়ে যাচ্ছে। ও সেভাবেই বড় বড় চোখে তাকিয়ে রইল। ইয়ান তখন জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে পরির দিকে। পরি কিছু বলতে পারলো না। কি বলবে? আমরা নিজেরা আমাদের সমাজে কুত্তা পালি, কথাটার মমত্ব জানো তুমি? গ্রামে থাকো, আশেপাশে কোনো জ্ঞান নেওয়ার সুযোগ তোমাকে দেওয়া হয়নি। শহরের অলিতে গলিতে এইসব কুত্তার ছড়াছড়ি। তোমার বয়সী মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এর থেকে বেশি উপরের বয়সে যেতে পারে না। কাদের জন্য জানো? ডু হ্যাভ এনি আইডিয়া? শিকার হয় এই কুত্তাগুলোর। সবাই তার দিকে তাকিয়ে সিসি করে। আমাকে বলো তো, এখানে এই মেয়েটার কি দোষ? তোমার কাছে কি কি আছে জানো? সবই আছে। টাকা আছে, পাওয়ার আছে, আশেপাশে থাকার আগলে রাখার মানুষ আছে, অথচ তোমার সাহস নেই। মেরুদণ্ডহীন পুরুষ যদি বলা হয় তো তুমি মেরুদণ্ডহীন নারী, সেখানে তোমার সব আছে, মেরুদণ্ড নেই। ইয়ানের মুখটা কেমন থমথমে হয়ে উঠল। উপরের চাহনিরত অবাকতা স্পষ্ট। এরা যখন তোমার গায়ে হাত দিল রাগ হয়নি? শুধুই কি অসহায় লেগেছে? একটা পুরুষের রাগ যদি একটা নারীকে ধ্বংস করতে পারে, তাহলে একটা নারীর রাগ 10 জন পুরুষকেও ধ্বংস করতে পারে। তখনই যখন নিজের সর্বোচ্চ হারিয়ে ফেলার ভয়টা মনে বিস্ফোরণের মতো জেগে ওঠে। হয় মরো, হয়তো মারো। তার জন্য প্রবল আত্ম-অহমিকা, শেষাত্মক মনোভাব, দুঃসাহসিকতা, প্রাণ বিনাশকারী মৃত্যু বান হয়ে আহত বাঘিনীর মতো ঘুরে দাঁড়াতে হবে। ইয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, চোখ মুখ শক্ত ওর। পরির দিকে চোখ রেখেই এক হাতে পেছন থেকে চেয়ার সাইডে সরিয়ে দিল। হাত বাড়াতেই একজন গার্ড এসে হাতে হকি স্টিক দিয়ে গেল। পরি তাকালো সেটার দিকে। ইয়ান কিয়ৎক্ষণ নিশ্চুপ চেয়ে থাকলো পরির দিকে। অতঃপর ওর হাত ধরে উঠে দাঁড় করালো। হাত ধরে লোকগুলোর সামনে আনলো। লোকগুলোর গায়ে একটা মারের চিহ্নও নেই, না আছে দুর্বলতা। থাকবে কি করে? ইয়ান এদের খাতিরে কোনো কমতি রাখেনি। রশ্মি দিয়ে শক্ত করে বাঁধা, দুজনের হাত পা মুখে কাপড় দিয়ে বাঁধা। এরপর দুজনের পিঠ একসাথে করে কোমরে রশ্মি দিয়ে দুজনকে একসাথে বাঁধা। পরির পেছনে যেয়ে দাঁড়ালো। পরি কয়েকটা শুকনো ঢুক গেলে মাথা উঁচু করে পেছন ফিরে ইয়ানের দিকে তাকালো। 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয়েও 6 ফুট উচ্চতার মানুষটার দিকে তাকাতেই তার মাথা উঁচু করা লাগে। ইয়ান গম্ভীর মুখে সামনের দিকে ইশারা করলো। পরি কাদু কাদু মুখ করে মাথা নাড়ল, সে তাকাবে না। ইয়ান কিছু না বলে নিজের হাতের হকি স্টিকটা পরির হাতে ধরে দিল। ওর হাত কাঁপছে। গার্ডরা এসে চারিদিক থেকে ঘিরে দাঁড়ালো লোকগুলোকে পেঁচিয়ে।
ইয়ানের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে তারা। তোমার কাছে শুধু 2টা অপশন আছে, হয় মারবে নয়তো মরবে, কিল অর ডাই। মারতে না পারলে তার ফল তোমার জন্য ভালো হবে না। আমি বাড়ি নিয়ে যাচ্ছি না তোমাকে ততক্ষণ যতক্ষণ নিজের গায়ের প্রত্যেকটা আচরের প্রতিশোধ নিবে না। পরে একবার লোকগুলোর দিকে তাকায়, হাত তিনেক দূরে তারা। ছোটার চেষ্টা করছে, অনবরত কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হলে তো। পরের আবারও বুক কাঁপে এদের দিকে তাকিয়ে। কাপা হাত থেকে হকি স্টিক ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে আসে। ইয়ানের বুকের সাথে ধাক্কা খায়। ইয়ানের মুখ গম্ভীর। আগেই বুঝেছিল পরি ফেলে দিবে। যে হারে হাত কাঁপছে তাই সেই হাত বাড়ায়, তখনই পরি হকি স্টিকটা ছেড়ে দেয়। ইয়ান পেছন থেকে পরির 2 বাহু ধরে সোজা করে দাঁড় করায়। আই রিপিট, তাজকিয়া, তোমার কাছে সব আছে, সব। মানি পাওয়ার, পাশে থাকার, আগলে রাখার মানুষ আছে, অথচ তোমার সাহস নেই। মেরুদণ্ডহীন পুরুষ যদি বলা হয় তো তুমি মেরুদণ্ডহীন নারী। যেখানে তোমার সব আছে, মেরুদণ্ড নেই। ধরো আমি তোমাকে বন্দি করে রেখেছি, জাস্ট 1 স্টেপ, একটা ধাপেই তুমি এই বন্দি থেকে মুক্তি পাবে। সেটা শুধু এবং শুধুমাত্র নিজের মধ্যে আত্ম অহমিকা জাগিয়ে তোলো। প্রাণ বিনাশকারী মৃত্যুবান হয়ে ওঠো। আই প্রমিস, আগলে রাখার জন্য আমি আছি। তোমার জীবনের সবথেকে বড় গিফট আমি দিব। পরি ফুপিয়ে কেঁদে উঠল। ক্লান্ত কণ্ঠে বলল। ইয়ান পরীকে ছেড়ে 2 পা পিছিয়ে আসলো। 2 আঙ্গুলের ইশারায় গার্ডদের বেরিয়ে যেতে বলল। ইয়ানের নির্দেশ পেতেই কেউ আর সেখানে থাকলো না, একে একে সবাই চলে গেল। জায়গাটা যেন আরো 1 ধাপ বেশি নিস্তব্ধতায় ছেয়ে গেল। পরি 2 হাতে চোখ মুছল, সমানে তার হাত পা কাঁপছে। ঘাড় ঘুরিয়ে তাকালো ইয়ানের দিকে। ইয়ান তখন নিশ্চুপ, নির্বাক, গম্ভীর মুখভাবে দাঁড়িয়ে আছে। সূক্ষ্ম নজরে পরীকে দেখলো কিছুক্ষণ। অফ হোয়াইট কালারের একটা গোল জামা, শুজ, পায়জামা পরে আছে, গলায় ওড়না পেঁচানো। সেদিনের কথা মনে পড়ে তোমার? 8 বছর আগে যা হয়েছিল, তিতলির জন্য বেঁচে গেলে সেদিন তুমি। আচ্ছা, আজ যদি তোমার জায়গায় তিতলি থাকতো, পারতে মেনে নিতে? বনের উপর নোংরা হাত বাড়ানো লোকগুলোকে চোখের সামনে দেখেও ছেড়ে দিতে? বাড়ি যাওয়ার জন্য উতলা হতে? পরীর নত দৃষ্টি চট করে থমকে ইয়ানের মুখের দিকে গেল। চোখ দুটো বড় বড় করে ফেললো কান্নার মাঝে। মুখের ভিতর হঠাৎ ধক করে উঠল। গো টু হেল উইথ ইউর লাভ ফর তিতলি। তোমার মতো মেয়েদের এই নোংরা কীট পতঙ্গদের হাত থেকে বাঁচা উচিত না। নিজের আপন মানুষগুলোর দিকে যখন হাত বাড়াবে, এভাবেই নির্বিকার থাকবে। চোখের সামনে নষ্ট হতে দেখবে তাদের জীবন। আজ এদের ছেড়ে দিলে কাল তোমার বোনের দিকেই হাত বাড়াবে। তুমি বাঁচলেও তোমার বোন বাঁচবে তার কি গ্যারান্টি? বি প্রিপেয়ার্ড, সে your system in the place of girls who are ostracized by society, cannot get along with everyone, cannot smile openly, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, অবশেষে নিজেকে নিঃশেষ করে দিয়ে তারা ক্ষান্ত হয়। চুপ করুন, আপনি চুপ করুন। কোন সাহসে আমার দিন নামে নোংরা কথা বলেন? আমার দির সাথে এমন কেন হতে যাবে? আপনি বাজে লোক, এখানে এনে আমাদের বাজে কথা বলছেন। পরি কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। সহ্য হলো না তার এমন কথা। ইয়ানের কথায় ভেসে উঠল কল্পনায় তার দিয়ে এমন অবস্থায় এর থেকেও খারাপ। ভীষণ ভীষণ ভাবে তার বুক কাঁপল। রাগত্ব স্বরে এবং সব কিছুকে মুহূর্তে উপেক্ষা করে অগ্নি চোখে তাকালো লোকগুলোর দিকে। আবারও মস্তিষ্ক জুড়ে বিচরণ করে গেল ইয়ানের বলা উক্ত কথাগুলো। আরও 1 ধাপ রাগ বাড়ল যেন পুরীর। উত্তপ্ত মস্তিষ্ক রাগের বহিঃপ্রকাশ করলো। সে দ্বারা বেয়ে রাগের স্রোত বয়ে গেল। এদিক ওদিক তাকালো, হঠাৎ সামনের কিছু পড়ার শব্দে নিচে তাকালো। সামনে হকি স্টিক পরে থাকতে দেখে চোখ জ্বলে উঠল। ঝড়ের ব্যাগের সেটা উঠিয়ে নিয়ে লোকগুলোর সামনে যেয়ে দাঁড়ালো। হেসে বলল, আমার গায়ে হাত দিছিলি না নোংরা ভাবে? আমি ছাড়তে বলেছিলাম না? ছাড়লি না কেন? তোদের ছাড়লে আমার দির দিকে হাত বাড়াবি, তাহলে তোদের ছাড়বো না। পুরুষত্ব না খুব, হ্যাঁ পুরুষত্ব সব আমি পরি ঘুচিয়ে দিব। কথাগুলো বলতে বলতে নিচু হয়ে হাত বের করতে চাইলো পরি। পেছনে বাধা বের করতে না পেরে রেগে হাতের উপর 1 নাগারে হকি স্টিক দিয়ে মারতে লাগলো একজনকে। হাত বের কর, তুই হাত বের কর, তোর হাত ভেঙে ফেলবো। আমার গায়ে হাত দিস? সালাম ঝটপট করতে থাকে, পা নাড়িয়ে উ উ আওয়াজ করতে থাকে। কিন্তু না,
পরীর কানে পৌঁছায় না আর না পৌঁছাবে। ইয়ান উচ্চস্বরে কাউকে ভেতরে আসতে বলল। সঙ্গে সঙ্গে দুজন গার্ড ভেতরে আসলো। ইয়ান ইশারা করে বলল। গার্ড দুজন জলদি এগিয়ে গিয়ে ওদের হাত খুলতে থাকে। মাঝে এই পরী ঠাস করে একজনের হাতের উপর হকি স্টিক দিয়ে বাড়ি মেরে দেয়। এই সর এখান থেকে, মেরে ফেলবো, যা বলছি। পরীর মাথায় যেন রক্ত উঠে গেছে। গার্ড হাত চেপে ধরে ইয়ানের দিকে তাকালো। মুখে শব্দ করার সাহস নেই তার। বেশ জোরে শক্তি প্রয়োগ করে মারছে তার উপর হকি স্টিক। ইয়ান চোখের ইশারা করতে সে অন্য পাশে যে ব্যথা ভুলে তাড়াতাড়ি রশি খোলার কাজে ব্যস্ত হয়ে পড়ল। পরী যেভাবে পারছে এক ধারে মেরে যাচ্ছে। ক্ষণে ক্ষণে যখন ওর সব মনে পড়ছে, আরও রাগ বাড়ার সাথে সাথে হাতের জোর গতি বাড়ছে। গার্ড দুজনকে আলাদা করলো, হাত খুলল না, তবে ঢিলা করে রাখলো। পরী পিঠের উপর রাখা হাতের উপর হকি স্টিক দিয়ে মারতে লাগলো কালামকে। কালাম শুয়ে পড়ে কাতরাতে লাগলো। আমারও ঠিক এমন লেগেছিল। আজ তোদের বোঝাবো ঠিক কেমন লেগেছিল আমার। ধরবি না আমাকে এইবার, আয়। 7 দিন আগের কথা। পরীকে হসপিটাল থেকে বাড়ি আনার 8 দিনের মাথায় সকালের খাবার শেষে রাউশাদ খান বসে চা খাচ্ছিলেন নিজের বাবার সাথে। পাশের সোফায় ফরমাল লুকে বসেছিলেন রাউশাদ খানের পার্সোনাল সেক্রেটারি আফজাল হোসেন। কিছু অফিসিয়াল কাজের জন্য রাউশাদ খান আফজাল হোসেনকেই গ্রামে ডেকে নিলেন। ঢাকা তিনি যাচ্ছেন না, সাথে রাশেদও আছেন। কত বছর 4 দেওয়ালের মাঝে কাটিয়েছেন, কাজ আর কাজ, কোম্পানিকে সেরা করেছেন। অবশেষে তিনি তার জন্মভূমি গ্রামের প্রাণ খোলা হাওয়ায় এসেছেন। দিনে দিনে যেন শহরে থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। তার শরীর খারাপের দিকে যেতেই নীরা ইয়ানকে দেশে আসার জন্য তাড়া দেন। রাজের কথা আগাগোড়া একটা ছিল, হাওয়া বদলের প্রয়োজন। তোমার পাপা কথা কেন শুনছো না? তাই কি হয়? বিজনেস ফেলে রেখে যাবেন কার উপর? ইয়ান তো ইউএসএ বসে সবটা সামলাতে পারবে না। এখন যেন তার শরীর কোনো অসুস্থতায় নেই, সে মুক্ত। বাড়ির পরিবেশ একটু ভালো হলেও পরের গুমট ভাব যেন সবাইকেই স্বাভাবিক হতে দিচ্ছে না। বিজনেস রিলেটেড আলোচনার মাঝে রাশাদ খানের ফোন ভাইব্রেটের কারণে সবার আলোচনায় ভাটা পড়ে। রাশাদ খান ফোন হাতে তুলে নেন। সেখানে আবিরের নাম জলজল করছে। আবির ফোন করলো। ওয়েট। মেজো ভাই, খবর দেখছেন না কি? কিসের খবর আবির? চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রশ্ন করলেন রাশাদ খান। আবির কপালে আঙুল ঘষে একটা টিভি চ্যানেলের নাম বলে বললেন, ভাই যেভাবে হোক খোঁজ নিন, দেখেন কি নিউজ করছে ওরা। কি করছে আবির? কিসের কথা বলছো? উপাস থেকে কি বললো তা শুনতে পেলেন না বাকি 3 জন। তবে তাদের দৃষ্টি রাশাদ খানের শক্ত হয়ে যাওয়া মুখের দিকে। এমনিতেই তিনি স্বাভাবিক মুখভঙ্গির মানুষ, সব সময় হাসি খুশি মন খুলে কথা বলা ওনার স্বভাব। কিছু একটা তো হয়েছে, সেটা বুঝতে কারোর ব্যাগ পেতে হয় না। রাশাদ খান 5 মিনিট পর ছোট্ট করে বললেন, আমি দেখছি। ফোনটা রাখতেই রাশাদ প্রশ্ন করলেন, আবির কি বললো রাউশাদ? রাশাদ খান একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। রাশাদের কথার উত্তর বললেন, তেমন কিছু না ভাইজান, আমাকে এখন ঢাকা যেতে হবে। অতঃপর আফজাল হোসেনের দিকে তাকিয়ে বললেন, বাকি আলোচনা পরে করা যাবে, আমরা এখনই বের হব। তুমি বাইরে হয়ে গাড়িতে বসো। কোনো সমস্যা হয়েছে রাওশাদ? রেওয়াজ খান প্রশ্ন করলেন শান্ত কণ্ঠে। রাশাদ খান স্বাভাবিক এবং নরম কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, তেমন কিছু না আব্বা, আমাকে এখন একটু ঢাকা যেতে হবে, আমি পরে আপনাদের সব বলি। আবির আবির তো ঢাকা কি এমন বললো যে তোমাকে এখনই যেতে হবে ঢাকা? রাশাদ খান ভাবতে লাগলেন কিভাবে কাটানো যায় ব্যাপারটা। আপাতত তিনি কাউকে কিছু বলতে চাচ্ছেন না। ইয়ান আর সে থাকতে এই কাজে আর কাউকে হাত লাগাতে হবে না। কিন্তু কথা হলো, আবিরের দেওয়া তথ্য যদি সঠিক হয় তো রাশাদ খানের থেকে খারাপ আর কেউ হবে না। সোসাইটিতে সে খুব শান্ত, ভালো এবং হাসি খুশি প্রাণ খোলা মনের অধিকারী একজন ব্যক্তি। তবে শান্ত মানুষের রাগলে সে রাগ সব থেকে বেশি ভয়ানক হয়। আব্বা আপনারা চিন্তা করবেন না, আবির আমাকে একটা তথ্য দিল। এই মুহূর্তে আমার ঢাকা যাওয়াটা জরুরি, পরে ফোন করে না হয় সবটা জানাবো। রেওয়াজ খান ছেলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন কি হয়েছে, তবে মুখে আর কিছু না বলে মৌন সম্মতি জানালেন। বাবার অনুমতি পেতেই রাশাদ খান চটজল দিয়ে নিজের ঘরে চলে আসলেন। রেডি হয়ে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন। মুহূর্তের মধ্যে নরম মুখটা শক্ত করে কাউকে ফোন দিতে লাগলেন। ডেস্কের উপর রাখা ইয়ানের বাম হাতটা মুষ্টিবদ্ধ, চোখে মুখে কাঠিন্যতা বিরাজমান। ল্যাপটপের শাটার উঠিয়ে কানে থাকা ব্লুটুথ ল্যাপটপের সাথে কানেক্ট করলো।
অতঃপর কিছু সময় ধরে ল্যাপটপ ঘাটাঘাটি করার পর থুতনিতে হাত রেখে স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বসে রইল। কিয়ৎক্ষণ সময় চলে গেল। ল্যাপটপের স্ক্রিনে একটা নামের নিচে সেকেন্ড কাউন্ট হতেই ইয়ান বলতে শুরু করলো, 10 minutes. I am sending a copy link of a channel. I say only 10 minutes. Social site needs to be hacked. All information will be deleted at any cost. ওপাশের ব্যক্তি কিছু বলতেই ইয়ান তাকে থামিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, Sorry, I repeat, put the whole team on. However, I want to finish work in the 10 minutes. Yeah, I done sure. You start the process quickly. ইয়ান কথা শেষে ফোন রাখতেই 2 মিনিটের মাথায় কেবিনের কাছের দরজায় নক পড়ল। ইয়ান ভেতরে আসার অনুমতি দিতেই ডেভিড দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। একটা পেপার ইয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, Here is all information, sir. Who is that person? ডেভিড চুপ থাকলো। ইয়ান মাথা তুলে তাকালো, সাথে নিজে উঠে দাঁড়ালো। গাড়ি বের করা আছে? জি স্যার। চ্যানেলের মালিককে ইনফর্ম করেছো? জি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। আপনি কি এখন সোজা অফিসে যাবেন নাকি অন্য? No, I will go straight there now. I want to see who has so much trouble. ওকে স্যার। বড় বড় কদমে বেরিয়ে আসলো বিলাসবহুল অফিস থেকে। নিজের গাড়ি নিচ্ছে না ইয়ান। অন্য একটা কালো মার্সিডিজের সামনে দাঁড়িয়ে আছে একজন গার্ড। ইয়ানকে আসতে দেখেই দরজা খুলে দিল সে। ইয়ানের মুখে গাম্ভীর্যের ছাপ বিদ্যমান। ডেভিড অন্য পাশ দিয়ে ড্রাইভারের পাশে ফ্রন্ট সিটে বসলো। 4টা গাড়ি বেরিয়ে আসলো বিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির গেট থেকে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আশফিক। আমার সৌভাগ্য আপনি আমার চ্যানেলে এসেছেন। ইয়ান গম্ভীর মুখবয়বে হাত এগিয়ে হ্যান্ডশেক করলো। পকেটে অন্য হাত গুজে রাখা। রয়ে শুয়ে ইয়ান জবাব দিল, তো মিস্টার শেখ, আমি যে এখানে এসেছি সেটা আপনারা নিউজ করেছেন। এতক্ষণে তো করা উচিত ছিল, আপনাদের কাজই তো এটা। মিস্টার রিফাত শেখ একটু থতমত খেয়ে গেলেন ইয়ানের এমন কথায়। ইয়ানের পাশে দাঁড়িয়ে থাকা ডেভিডের দিকে তাকালেন। পিএ প্লাস পার্সোনাল সেক্রেটারি ইয়ানের। ডেভিড তাকে বিভিন্ন বিষয়ে নিষেধ এবং সাবধান করছে। সাথে কি বিষয়ে ইয়ান এখানে আসতে পারে তার হালকা আভাস দিয়ে রেখেছে। এতে পরিস্থিতি সামাল দেওয়াটা একটু হলেও সহজ হতে পারে বলে ধারণা করলো ডেভিড। ইয়ানের অনুমতি ছাড়া সে এই কাজগুলো করেছে। সবকে ইয়ান বলে দেওয়ার পর সে করবে? নিজস্ব জ্ঞান দিয়ে অনেক সময় অনেক কিছু সামাল দিতে হয়, না হলে আজকের পজিশনে আসতে পারতো না ডেভিড। মিস্টার রিফাত শেখ একটু চিন্তায় আছেন। তিনি যথেষ্ট বিচক্ষণ মানুষ না হয় এত বড় চ্যানেলের মালিক হতেন। ডেভিড যখন ফোন দিয়ে বিষয়টার অবগত করে তিনি একটু চিন্তায় পড়েন। উইদাউট এনি ইম্পর্টেন্ট রিজন ছাড়া তো আসবে না কোনো কোম্পানির সিও। কি এমন কারণে এখন যে কম চিন্তায় তা নয়। ডেভিড কিছু বিষয় অবগত করার পর তার চিন্তা বেড়েছে। তখনই তার পাশে দাঁড়ানো চ্যানেলের ম্যানেজারের ফোন আসলো। উনি ফোন কেটে দিলেন কয়েকবার। ফোনটা রিসিভ করুন, এভাবে কথার মাঝে বিরক্ত হচ্ছে। মিস্টার শেখের কথায় ম্যানেজার সরি বলে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করলেন। 2 মিনিটের মাথায় ছুটে এসে রিফাত শেখের পাশে দাঁড়িয়ে বললেন, স্যার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, প্লিজ এদিকে আসুন। রিফাত শেখ তখন ইয়ানকে নিয়ে ভেতরে পা বাড়তে যাচ্ছিলেন। ম্যানেজারের কথায় বিরক্ত হয়ে তাকান। ম্যানেজার ইতস্তত হয়ে আবার বলে, স্যার খুবই ইম্পর্টেন্ট, প্লিজ। রিফাত শেখ ইয়ানের দিকে তাকিয়ে এক্সকিউজ মি বলে ম্যানেজারের সাথে যান, কিন্তু একটু পর যা শুনেন তার জন্য প্রস্তুত ছিলেন না। একটু জোরেই তিনি বলেন, হোয়াট এনি আইডিয়া, তুমি কি বলছো? স্যার গত 15 মিনিট যাবত হ্যাক হয়ে আছে। ওরা প্রথম বুঝতে পারেনি, ভাবছে কোনো প্রবলেম হয়েছে, বাট রিফাত শেখ কপালে আঙ্গুল ঘষে কিছু ভাবলেন। তুমি কি বলছো? তাদের সম্পর্কে কি ইনফরমেশন আছে? যোগাযোগ করো, আর বাকি সবাইকে একসঙ্গে হতে বলো। যত দ্রুত সম্ভব সব মিটিয়ে ফেলো, চারদিকে ছড়িয়ে পড়লে সমস্যা হবে। জি স্যার, ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা চলছে। স্যার এর মধ্যে আবার এনি রয়েছে, কিভাবে সামলাবেন? রিফাত শেখ ম্যানেজারের দিকে দৃষ্টি রাখলো, কিছু একটা বিড়বিড় করলেন। অতঃপর ম্যানেজারের দিকে চোখ গরম করে তাকিয়ে বললেন, ওনাদের নিয়ে কোনো আর্টিকেল প্রকাশ করছো বাই এনি চান্স? ম্যানেজার এবার একটু ভরকে গেলেন, আমতা আমতা করে বললেন, হঠাৎ এই কথা বলছেন যে স্যার? করেছেন না, কি সেটা বলেন। মাঝে মধ্যেই তো করা হয় স্যার। তার মানে করেছেন, মাঝে মধ্যে করা হয়, আজ কি এমন করা হয়েছে ম্যানেজার সাহেব? বিএসের
ওনারের ছেলে চলে আসছে সোজা। আপনি কি ভাবছেন সে আমার অফিস পরিদর্শনে এসেছেন? ম্যানেজার সাহেব এবার চুপ থাকলেন। রিফাত শেখ রেগে গেলেন। চুপ করে না থেকে বলেন কি সংক্রান্ত নিউজ করেছেন? কোনো ভুয়ো খবর না তো? না স্যার, সত্য ঘটনা। রিফাত শেখের কথার বিপরীতে তড়িঘড়ি করে বললেন ম্যানেজার সাহেব। রিফাত শেখ আবারও চোখ গরম করে তাকাতেই ম্যানেজার তাকে সব বলে দিল। রিফাত শেখের আর বুঝতে বাকি থাকতো না কোনো কিছু। ইয়ানের ফুট করে আসা ডেভিডের বলা কোনো নিউজ সংক্রান্ত কারণে এখানে ইয়ান আসছে। ইয়ান আসার পরই সাইবার হ্যাক। রিফাত শেখ ঘামতে শুরু করলেন। কপালের ঘাম মুছে এগিয়ে গেলেন ইয়ানের দিকে। সারা দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে ইয়ানদের গ্রুপ ইন্ডাস্ট্রি, পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য, শত বছরের পুরনো জমিদারের চিহ্ন, ইতিহাস। এসব নিয়ে সব সময় আর্টিকেল লেখা হয়ে থাকে। হওয়াটা স্বাভাবিক। পুরনো ঐতিহ্য বহনকারী বর্তমানেও টিকে আছে গ্রামে এত উন্নয়ন। পারিপার্শ্বিক অবস্থা মেপে তারা বর্তমান যুগে দেশে ছড়িয়ে থাকা সব থেকে বড় গ্রুপ ইন্ডাস্ট্রি। বছরান্তে বিভিন্ন চ্যানেল যায় তাদের ঐতিহ্যপূর্ণ জমিদার বাড়িতে। স্বাভাবিকভাবেই তাদের বাড়ির মেয়েকে নিয়ে আর্টিকেল করলে ছেড়ে দিবে তারা। তারপরও সত্য ঘটনার সাথে যদি আরো ঝাল মশলা লাগিয়ে ছাড়া হয়। রিফাত শেখ রুমাল দিয়ে ঘাম মুছে ইয়ানের কাছে এসে দাঁড়ালো। কিছু বলতে চাইলেও তার আগেই ডেভিড বলল, স্যার আমরা ভিতরে যে কথা বলি, পাকা পথ অবলম্বন করার থেকে সোজা কথা সোজাভাবেই বলাটাই ভালোই। রিফাত শেখ হাসার চেষ্টা করে সায় জানিয়ে ওদের নিয়ে ভেতরে চলে আসলেন। অ্যাকচুয়ালি আই অ্যাম রিয়েলি সরি স্যার, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। ওদের পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি। আমাদের সাইবার হ্যাক হয়েছে, এটা চারদিকে ছড়ালে সমস্যা হবে স্যার, প্লিজ। আমার ক্ষতি পোষাবে কে মিস্টার শেখ? ঘটনার 8-9 দিন পর নিউজ হয় জানতাম না তো। স্যার আমার ক্ষতি পূরণ করুন, অল প্রবলেম উইল বি সলভ। রিফাত শেখ কখনো শুনেছেন রাজনীতিতে ক্ষমতায় লোক থাকার পর তার পরিবারের কারোর সম্পর্কে কোনো নিউজ বের হয়? আপনারা কখনো এমন করেছেন? ডু হ্যাভ এনি আইডিয়া? আপনারাও রাজনীতির পথে চলেন, তাহলে তাজকিয়া তুবার নামে নিউজ বের করলেন। আমি যদি এখন এর প্রতিশোধ নিতে যাই তাহলে আপনার কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। স্যার আমি আবারও সরি বলছি আপনাকে, আন্তরিকভাবে দুঃখিত। আমি এ বিষয়ে আমি অবগত ছিলাম না, তাহলে এমন কিছু নিউজ করতে দিতাম না কখনো। মিলিয়ন মানুষ যে দেখলো, সেটার কি সমাধান? রিফাত শেখ মাথা নত করে নিলেন। কথাটা সত্য, রাজনীতি তারাও চলে। পুরো রুমটায় পিনপত নীরবতা। একটা কলম পড়লেও যেন তার শব্দ প্রচণ্ড জোরালো হবে। ইয়ানের সূক্ষ্ম দৃষ্টি তখনও রিফাত শেখের দিকে। রাউসাদ খানের থেকে বয়স কম হবে লোকটার। কল হিম হু মেড দিস নিউজ। থুতনিতে হাত রেখে সূক্ষ্ম দৃষ্টি স্থির রেখে কথা বলল ইয়ান। রিফাত শেখ পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজারের দিকে তাকাতেই ম্যানেজার তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেলেন। আজ তাদের খবর আছে, তাদের জন্য রিফাত শেখকে ইয়ানের সামনে মাথা নিচু করতে হচ্ছে। ডিড ইউ ডু দিস আর্টিকেল? জি। কে করতে বলেছে আপনাকে? হোয়ার ডিড ইউ গেট দ্য নিউজ ফর্ম? সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার উদ্দেশ্যে বলল ইয়ান, তবে তার থেকে কোনো জবাব আসলো না। তোমাকে কিছু জিজ্ঞাসা করেছে, উত্তর দাও। ম্যানেজারকে বললেন। রিফাত শেখ ছেলেটাকে অভয় দিয়ে বলতে লাগলেন। ছেলেটা এবার ইয়ানের দিকে তাকিয়ে বলল, কেন বলুন তো? আমার তো মনে হয় না আমি কোনো ভুল নিউজ করছি। ভুল নিউজ করেছেন এটা তো আমিও বলিনি। আপনি না বললেও আমার খুঁজে নিতে বেশি সময় লাগবে না। রিফাত শেখ ছেলেটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে যা বলা হয়েছে শুধু সেটুকু বলো, এর বাইরে বাড়তি কথা বলাটা আমার পছন্দ হচ্ছে। বর্তমান কিছুদিন পর নিশির জন্মদিন। ও বসে আছে নিজের বাবার কাছে, জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চুপ করে আছে। নিশির বাবা ওর মাথায় হাত বুলিয়ে বললেন, কদিন পর পর তো তোমার জন্মদিন, কি চাই বলো আম্মু? নিশির চুপ থাকলেও কিছু বলল না। নিশির বাবা টিভির চ্যানেল চেঞ্জ করে আবারও নিশির উদ্দেশ্যে বললেন, চলো মাইকেল, বলো কি চাই তোমার? তুমি নিশির এসে বলল, যদি একবার চেয়ে ফেলি তাহলে কিন্তু দিতেই হবে পাপা। নিশির বাবা হেসে উত্তর করলেন, চাইছো আর আমি দেইনি, এমন কখনো হয়েছে বলো? নিশি এবার ঠিক হয়ে বসলো। তার মুখে লজ্জার আভা
টের পেতেই সময় লাগলো না। নিশির দিকে তাকিয়ে বললেন, কি এমন জিনিস চাই যে আমার মেয়ে লজ্জা পাচ্ছে শুনি? দিতেই হবে কিন্তু পাপা। কেন নয় বলো। বলবো পাপা, আমার একজনকে খুব খুব পছন্দ পাপা। আমি চাই তার সাথে আমার এঙ্গেজমেন্ট হোক। নিশির বাবা অবাক হয়ে তাকালো নিশির দিকে। কে সে? জিয়ান। নিশি আর নিশির বাবার শেষের কথা শুনতে পাননি নিশানরা, তাই নিশান গলা বাড়িয়ে বলল, কিরে নিশি, কি এমন চাই যাতে তুই লজ্জা পাচ্ছিস? নিশি উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজের রুমের দিকে, সাথে নিশানের উদ্দেশ্যে বলল, সময় হলে জানবে। হকি স্টিক দিয়ে শেষে সর্বোচ্চ বাড়িটা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হাঁপাচ্ছে সে। যতক্ষণ না রাগ কমলো ওর মেরেই গেছে। মাঝে হকি স্টিক ভেঙেছে দুটো। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেললো। শ্বাসকষ্ট হচ্ছে তার। সামনে পড়ে থাকা সালাম আর কালামের অবস্থা প্রচণ্ড শোচনীয়। শরীরের কয়েকটা হাড় যে আস্ত আছে তা বলা যাচ্ছে না। ফ্লোরে পড়ে কাতরাচ্ছে তারা। পেছনে ইয়ান বুকে হাত গজে দাঁড়িয়ে সবটাই দেখে গেল। তবে একটু পর পরীকে ঢুলে পড়তে দেখে দুপায়ে গিয়ে সে ওকে ধরে ফেললো। জ্ঞান হারানোর পথে পড়ি। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা। জ্ঞান এখানে আর ওকে রাখলো না। পাজা কুলে তুলে বাহিরের দিকে হাঁটা ধরলো। পকেটে থাকা তার ফোন বেজে উঠলো। রিসিভের তারা নেই তার মাঝে। একবার, দুবার, তিনবার কলিং বেল বাজলো। আফিয়া বিরক্ত হয়ে ডাইনিং থেকে আবারও গলা বাড়িয়ে স্বয়মের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।